নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছেন নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ডিএ শুনানি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। কেন দেওয়া হলো না বকেয়ার 25% প্রশ্ন তুললেন বিচারপতি। পরবর্তী শুনানি মঙ্গলবার। ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকার অভিযোগে চাঞ্চল্য। বিশেষ সংশোধনের আগেই ধরা পড়ল শতাধিক ভুয়ো এন্ট্রি। নন্দকুমার ও রাজারহাটের 2 ইআরওকে তলব করল নির্বাচন দপ্তর। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রী বোঝাই গাড়ি। দুর্ঘটনায় মৃত 5, গুরুতর আহত আরও 3। বিহারের ভাগলপুর জেলার ঘটনা। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কিছুটা কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের। 35টি অত্যাবশ্যকীয় ওষুধের খুচরো দাম কমালো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ইয়েমেনের কাছে সমুদ্রে উল্টে গেল পরিযায়ীদের নৌকোয় ছিলেন 154 জন। তাদের মধ্যে মৃত অন্তত 68, নিখোঁজ 77। ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের দীর্ঘ লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ে এগিয়ে চলেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চলা মামলায় শুনানি ছিল সোমবার। সেই শুনানির দিন বদলে মঙ্গলবার ফের শুনানি হবে বলে জানালো সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কেন দেওয়া হলো না ডিএ? সোমবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। যদিও রাজ্যের তরফে আরও কিছুটা সময় চেয়ে সোমবার ফের অনুরোধ করা হয় শীর্ষ আদালতে। আর তারপরেই ফের পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি। এর আগে ডিএর 25% মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই ক্ষেত্রে 6 সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল রাজ্যকে। কিন্তু এই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি সরকারি কর্মীদের, বরং আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়। সোমবার রাজ্যের অনুরোধে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সোমবার শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, কেন এখনও গত 16ই মে দেওয়া নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি উত্তরে বলেন, অর্থের পরিমাণ অত্যন্ত বেশি। আমরা আদালতের নির্দেশ কার্যকর করতে কত পরিমাণ অর্থ লাগবে তা খতিয়ে দেখছি। মামলা শুনানির জন্য আরও 1 সপ্তাহ সময় দেওয়া হোক। কিন্তু বিচারপতি সঞ্জয় কারোল বলেন, আজ শুভ দিন, আজকেই আমরা শুনতে চাই, কোনো সময় দেওয়া যাবে না। প্রয়োজন হয় আপনারা আপনাদের নথিপত্র গুছিয়ে নিয়ে বেলা 12টার সময় এসে বক্তব্য জানান। যদিও শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধ রেখেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের অনুরোধে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক। নাগারে বৃষ্টিতে প্রায় 1.5 মাস জলমগ্ন ঘাটাল। স্ত্রীর মৃতদেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে গেলেন প্রাক্তন কাউন্সিলর। ঘাটালের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল। চারিদিকে জলে থই থই, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার তারও বেশি। সেই পরিস্থিতির মধ্যেই প্রিয়জনের মৃত্যু। অগত্যা শেষকৃত্যে ভরসা বলতে কলার ভেলা। মৃত্যুর পরেও ঘাটালে জলবন্দী অবস্থার সাক্ষী হয়ে রইল এক মর্মান্তিক ছবি। জানা গিয়েছে রবিবার রাত 12:30 নাগাদ প্রয়াত হন ঘাটাল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরী। মৃত্যুর পর বানভাসী ঘাটালে শ্মশান যাত্রা হল কলার ভেলায় ভাসিয়ে, যা নিয়ে ছড়িয়ে পড়েছে চরম বিতর্ক। গ্রামের এক প্রান্তে রয়েছে শ্মশান, মাঝখানে শুধুই জল আর জল, রাস্তাঘাট সব ডুবে। ফলত দেহ নিয়ে যাওয়ার একমাত্র উপায় ছিল ভেলা। আত্মীয় স্বজনরা সেই পথেই শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই করুণ দৃশ্য। আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ঘাটালের এই জল যন্ত্রণা ও দেহ পরিবহনের এমন দুরবস্থা নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির বিধায়ক শীতল কপাট। তার বক্তব্য, ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ এখনো অসম্পূর্ণ। কোটি কোটি টাকা মাস্টার প্ল্যানের নামে খরচ হলেও বাস্তবে তা ছিটে ফোঁটাও পৌঁছচ্ছে না সাধারণ মানুষের কাছে। চেয়ারম্যান কি করছেন? তবে দেহ ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার ঘটনাকে অন্য ব্যাখ্যা দিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। তিনি জানিয়েছেন, এটা ঐতিহ্যবাহী রীতি। আত্মীয়রা নিজেরাই নৌকা বা ভেলা ব্যবহার করে দেহ নিয়ে গিয়েছেন। এর সঙ্গে কোনো অব্যবস্থার যোগ নেই। তবে প্রশ্ন উঠছে, ঠিক কোথায় রয়েছে এমন রেওয়াজ? ঘাটালের একাধিক এলাকা যেমন পান্না, ঘিসোরা, ধান্যঘরা আজও জলের তলায়। যোগাযোগের একমাত্র উপায় সরকারি খেয়া বা স্থানীয়দের ডিঙি নৌকো।
সেই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তীব্র বর্ষায় প্রতি বছর ঘাটালের এই জলবন্দী দশা যেন এক অভ্যস্ত ছবি, কিন্তু তা বলে মৃতদেহ ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়া? মানবিকতার প্রশ্নে সেই দৃশ্যেই যেন ফুটে উঠছে বাস্তবের নির্মমতা। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। সম্প্রতি বাদল অধিবেশনের পরই রাজনৈতিক অনিন্দে এই জল্পনা তুঙ্গে। আশানুরূপ কাজ করতে না পারার কারণে এই রদবদলের ভাবনা মোদি শাহের। এই তালিকায় রেল, তথ্য সম্প্রচার মন্ত্রী সহ একাধিক পদের রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। বাদল অধিবেশনের পরই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে নির্দেশ এসেছে বাকি পড়ে থাকা সমস্ত প্রকল্পের নথিপত্রের কাজ দ্রুত শেষ করে ফেলতে হবে। যে সমস্ত প্রকল্পের কাজ সময়সীমা পার করে গেলেও শেষ হয়নি, সেগুলিকেও দ্রুত গতিতে সম্পন্ন করে ফেলতে হবে। মূলত কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে সকল সদস্যের হাতে একাধিক দফতর রয়েছে, তাদের ভার কমানোর কথা ভাবছেন মোদি শাহ। মনে করা হচ্ছে একাধিক দফতর থাকার কারণেই অনেকেই আশানুরূপ কাজ করতে পারছেন না। এই তালিকায় শীর্ষে রয়েছে রেল সহ তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নামও। এমনটাই সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত পছন্দের লোক হওয়া সত্ত্বেও অশ্বিনী বৈষ্ণব সরকারের আশানুরূপ কাজ করতে পারছেন না বলেই জল্পনা। আবার শরিক দলের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার দল জেডিএস এর মন্ত্রী তথা তার পুত্র কুমার স্বামীকেও ইস্পাত দফতর থেকে সরানোর বিষয়টি স্থির হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। এমন আরও একাধিক পদে রদবদলের সম্ভাবনার খবর শোনা যাচ্ছে। পাশাপাশি রদবদলের ক্ষেত্রে শরিক সদস্যদের জায়গা দেওয়া থেকে শুরু করে বিহার নির্বাচনের সমীকরণ মাথায় রাখার সম্ভাবনাও রয়েছে। রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৃথক সাক্ষাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের জল্পনা আরও জোরালো করেছে। ইতিমধ্যেই সংঘ পরিবারের পক্ষ থেকে ৭৫ বছরের পরে অবসরের কথা বলে প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কিছুটা হলেও কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের খুচরো দাম কমিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, হৃদরোগ এবং মানসিক চিকিৎসার একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ এখন পাওয়া যাবে আরও সস্তায়। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ দেশের ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের নতুন খুচরো দাম ঘোষণা করেছে। ফলে আগের তুলনায় অনেক কম দামে মিলবে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিডায়াবেটিক, হৃদরোগ, স্নায়ু, মানসিক সমস্যার মতো নানা রোগের গুরুত্বপূর্ণ ওষুধ। এনপিপিএ জানিয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই মূল্য সংশোধন। সরকারি তরফে প্রকাশিত তালিকায় রয়েছে পরিচিত ফার্মা সংস্থার বহু চেনা ওষুধ। কম দামের আওতায় এসেছে অ্যাসিক্লোফেনাফ, প্যারাসিটামল, ট্রিপসিন, কাইমোট্রিপসিনের সংমিশ্রণ, অ্যামক্সিসিলিন, পটাশিয়াম ক্ল্যাভুলানেট, অ্যাটোরভাস্টাইন, ক্লোপিডগ্রেল সংমিশ্রণ, এমফাগ্লিফ্লেজিন, সিটাগ্লিপটিন ও মেটাফর্মিনের মতন অ্যান্টিবায়োটিক ওষুধ। হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যাটোরভাস্টাইন ৪০ মিলিগ্রাম, ক্লোপিডগ্রেল ৭৫ মিলিগ্রামের একটি ট্যাবলেটের দাম এখন ২৫ টাকা ৬১ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অ্যাকুমস ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ও ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজের অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল, ট্রিপসিন, কাইমোট্রিপসিন ট্যাবলেটের নতুন দাম হয়েছে যথাক্রমে ১৩ টাকা ও ১৫ টাকা ১ পয়সা। শিশুদের জন্য ব্যবহৃত সেমিফিক্সিম ও প্যারাসিটামলের ওরাল সাসপেনশনের দামও কমেছে। ডিক্লোফেনাক ইনজেকশনের দাম প্রতি এমএল ৩১ টাকা ৭৭ পয়সা ধার্য করা হয়েছে। একই সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত কোলে ক্যালসিফেরল ড্রপের দামও সংশোধিত হয়েছে। এই সমস্ত ওষুধের দামের সঙ্গে জিএসটি যুক্ত হবে, অর্থাৎ ক্রেতাকে সরকার নির্ধারিত দামের সঙ্গে যুক্ত কর দিতে হবে ঠিকই, তবে বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে ১ পয়সাও বেশি নিতে পারবেন না। এনপিপি এর নির্দেশ অনুযায়ী ওষুধের দোকানগুলিতে এই সংশোধিত মূল্য তালিকা স্পষ্টভাবে ঝুলিয়ে রাখতে হবে। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নেওয়া হলে সংশ্লিষ্ট বিক্রেতা ও ডিলারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করেছে কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে যেখানে ওষুধের দাম সাধারণ মানুষের বড় উদ্বেগের কারণ, সেখানে এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বাগতযোগ্য। বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ, ইনফ্ল্যামেটরি সমস্যায় ভোগা দীর্ঘমেয়াদী রোগীদের জন্য এটি বড় স্বস্তির খবর।
প্রসঙ্গত ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনসের বিধি অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধগুলির ওপর কেন্দ্র সরকার সরাসরি নজর রাখে এবং দর নির্ধারণ করে। সেই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলির দাম বছরে একাধিকবার পুনর্নির্ধারণ করে এনপিপিএ, যাতে সাধারণ মানুষ সহজে প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই আপত্তির ঝড় উঠবে, শুরু হবে বিক্ষোভ প্রতিবাদ, এমনটাই ছিল আশঙ্কা। তবে বিহারে এসআইআর শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশের 3 দিন কেটে গেলেও সেখানে কোনো রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি নির্বাচন কমিশনের। এসআইআর সম্পন্ন হয়েছে বিহারে, প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এই তালিকা থেকে নাম বাদ পড়েছে 65 লক্ষের, যারা এর আগে ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন। নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর কারোর যদি নাম বাদ পড়ে বা কোনো নাম বাদ দেওয়া হয়, তাহলে তারা 1 মাস সময় পাবেন আবেদন করার জন্য। কমিশনের তথ্য অনুযায়ী ভোটারদের তরফে আপাতত 941টি নাম যুক্ত করা বা বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে। পাশাপাশি আশঙ্কা ছিল খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই আপত্তির ঝড় উঠবে, বিক্ষোভ প্রতিবাদ শুরু হবে। তবে তালিকা প্রকাশের পর তেমনটা কিছুই হয়নি। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 3 দিন কেটে গেলেও বিহারে কোনো রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, ইতিমধ্যে নতুন ভোটারদের আবেদনও জমা পড়েছে। মোট 4374 জন নতুন ভোটার, যারা প্রথমবার ভোট দেবেন, তারা নাম তোলার জন্য আবেদন করেছেন কমিশনে। কমিশনের তথ্য অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের মোট 1,60,813 জন বুথ লেভেল এজেন্ট সরকারিভাবে ড্রাফট ইলেকটোরাল রোল বা খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখছেন। প্রত্যেকটি আবেদনের প্রেক্ষিতে 7 দিন পর যথাযোগ্য শুনানির ভিত্তিতে পদক্ষেপ করবেন কমিশনের আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকার অভিযোগে চাঞ্চল্য রাজ্যে। বিশেষ সংশোধনের আগেই ধরা পড়েছে শতাধিক ভুয়ো এন্ট্রি। নন্দকুমার ও রাজারহাটের 2 ইউআরওকে তলব করেছে নির্বাচন দফতর। উঠছে আরও গুরুতর প্রশ্ন, সরকারি লগইন তথ্য কি তুলে দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থার হাতে? রাজ্যে ভোটার তালিকায় ভুয়ো নাম অন্তর্ভুক্তির অভিযোগ ঘিরে তীব্র অস্বস্তিতে রাজ্য নির্বাচন দপ্তর। অভিযুক্ত 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ও উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর কেন্দ্রের ওই 2 আধিকারিকের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। সিইও দপ্তর সূত্রে খবর, অভ্যন্তরীণ তদন্তে দেখা গিয়েছে নন্দকুমারে 59টি ও রাজারহাট গোপালপুরে 43টি ভুয়ো নাম তালিকাভুক্ত হয়েছে। তদন্তকারীদের সামনে ওই 2 ইআরও বিষয়টি স্বীকার করে নিয়েছেন বলেই জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের এক পদস্থ কর্তা জানান, পরিচয়পত্র হিসেবে অস্পষ্ট আধার ও প্যান কার্ড জমা দিয়ে অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। এই সমস্ত ভুয়ো এন্ট্রি ধরা পড়ে কমিশনের নিয়মিত স্ক্রুটিনির সময়। তথ্য প্রবেশের কাজ করছিলেন কিছু ডেটা এন্ট্রি অপারেটর, যারা সরাসরি ভুয়ো নাম অন্তর্ভুক্ত করেন, কোনো রকম সরেজমিনে যাচাই ছাড়াই। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই গোটা প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। তারা কোথাও গিয়ে বাস্তব যাচাই করেননি, এমনকি অনেক কেন্দ্রে তাদের পাঠানোই হয়নি। কমিশনের এখন ধারণা, সংশ্লিষ্ট ইআরওরা তাদের সরকারি লগইন তথ্য বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছিলেন, যা এক প্রকার দায়িত্বজ্ঞানহীনতা তো বটেই, একই সঙ্গে সরকারি গোপনীয়তার লঙ্ঘন। সিইও দপ্তরের এক শীর্ষকর্তা বলেন, 2 ইআরওর ভূমিকা সন্দেহজনক। গোটা বিষয়টি আমরা জোরালোভাবে খতিয়ে দেখছি। সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে এবং যেসব সংস্থা তাদের নিয়োগ করেছিল তাদের কালো তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি 2 ইআরওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে রাজ্যে একই ধরনের ঘটনা ঘটেছে। পূর্ব মেদিনীপুরের ময়না ও দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্বে ভুয়ো ভোটার নাম তোলার অভিযোগে ইআরওদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়েছিল কমিশনকে। সম্প্রতি কাকদ্বীপ থেকেও এমন একটি মামলা সামনে এসছে। কমিশনের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, একাধিক কেন্দ্রে দেখা যাচ্ছে ঘণ্টায় গড়ে শতাধিক অনলাইন ভোটার আবেদন জমা পড়ছে। তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন ভুয়ো বলে ধরা পড়ছে। এতে মাঝ পর্যায়ে বিএলও রিপোর্ট ও ওপর মহলে চূড়ান্ত অনুমোদনের মধ্যে বড় ফারাক থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক।
হাতে নেই নগদ, খিদে মেটাতে গাজায় চলছে বিনিময় প্রথা, বাড়ছে অনাহারে মৃতের সংখ্যাও। গাজা জুড়ে খাদ্যাভাবে হাহাকারের ছবি প্রতিদিনই বদলাচ্ছে। সেই সঙ্গে ইসরায়েলি সেনার হামলা, লেগেই আছে গোলাবর্ষণ। ইসরায়েলি সেনার হামলা থেকে প্রাণ বাঁচালেও অনাহার আর খিদের জ্বালা গ্রাস করছে দিনে দিনে। নগদ হাতে নেই, ব্যাংক অ্যাকাউন্টে যা রয়েছে তাও যৎসামান্যই। তবে সেই টাকাও সরাসরি তুলতে পারছেন না গাজাবাসী। মিডলম্যানের সাহায্যে ব্যাংক থেকে টাকা তুললে গুনতে হচ্ছে প্রচুর পরিমাণে কমিশনও। নগদের অভাবে বাজার থেকে কিছু কেনার উপায় নেই। খিদে মেটাতে বা প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে গাজার বসবাসকারী প্যালেস্টাইনিরা শুরু করেছেন বিনিময় প্রথা। রুটির বিনিময়ে ডাল সবজি দিলে মিলছে চিনি। গাজা শহরে বহুদিন ধরেই সেলুন চালাচ্ছেন হিলাল হাবিব। সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আমার সেলুনে কেউ একজন বলছেন যদি তার চুল কেটে দিই তো দুখানা রুটি দিতে পারেন। মানুষের হাতে নগদ নেই বললেই চলে। শুধু তাই নয়, সরকারি খাতে যারা বেতন পান তাদের ব্যাংক অ্যাকাউন্টও শূন্য। গাজা জুড়ে খাদ্যাভাবে হাহাকারের ছবি প্রতিদিনই বদলাচ্ছে। সেই সঙ্গে ইসরায়েলি সেনার হামলাও, লেগেই আছে গোলাবর্ষণ। ইসরায়েলি সেনার হামলা থেকে প্রাণ বাঁচালেও অনাহার আর খিদের জ্বালা গ্রাস করছে দিনে দিনে। গাজার হাসপাতালগুলি সূত্রের খবর, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় শনিবারই মৃত্যু হয়েছে 22 জনের। তাদের মধ্যে থাকা 16 জন প্রাণ হারিয়েছেন ত্রাণ আনতে গিয়ে। ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র সংগঠন হামাসের সংঘাতের কারণে ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। প্যালেস্টাইনিদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা প্রায় শেষ হয়ে আসছে। জমানো টাকায় চলছে একাংশের সংসার। তবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা তুলতে পারছে না প্যালেস্টাইনিরা। তেমনি এক ভুক্তভোগী সাবের আহমেদ জানান, কেউ যদি 1000 শেকেল তোলেন তাহলে হাতে পাওয়া যাচ্ছে মাত্র 600 শেকেল। কিন্তু সেই টাকা নিয়ে বাজারে গেলে তা যথেষ্ট নয়। সাবেরের কথায়, বাজারে গেলে 2 কেজি ডাল, 1 কেজি আটা কিনতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে 600 শেকেল। সেটাই বড় সমস্যা। নিত্য প্রয়োজনীয় জিনিস জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে গাজাবাসীকে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় অনাহার এবং অপুষ্টির কারণে মৃত্যু হয়েছে 6 জনের। ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই এই নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 175, যার মধ্যে 93 জন শিশু। দিনের পর দিন হাহাকার বাড়ছে গাজায়। খাদ্য সংকট যেন প্রতিদিনই তীব্রতর হচ্ছে। আর এই সংকটে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা। দিনে দিনে দুর্বল হয়ে পড়ছেন গাজাবাসীর একটা বড় অংশ। হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। তাদের চিকিৎসা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসক, নার্সেরাও। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এখন গাজায় খাদ্য সংকট চরম সীমায় পৌঁছেছে। 20 লক্ষেরও বেশি গাজাবাসী খাদ্য এবং জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিনিসের অভাবে হাহাকার করছেন। বাঁচার উপায় ত্রাণ শিবির, কিন্তু সেটাও যেন প্যালেস্টাইনিদের কাছে মৃত্যু ফাঁদ। খাবার এবং প্রয়োজনীয় ত্রাণের জন্য গাজাবাসীর ভরসা ত্রাণ শিবির। গাজায় পরিচালিত ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণকারী সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নিয়েও প্রশ্নের অন্ত নেই। তাদের ত্রাণ শিবিরে খাবার আনতে গিয়ে প্রাণ হারাচ্ছেন এমন মানুষের সংখ্যা নেহাতই কম নয়। কিন্তু তারপরেও ত্রাণ শিবিরের বাইরে ভিড় কমার লক্ষণ নেই। রাষ্ট্রপুঞ্জ গত সোমবার যুদ্ধবিধ্বস্ত গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, প্যালেস্টাইনি ভূখণ্ডের 3টি অঞ্চলে দৈনিক 10 ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল যতটুকু আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের সুযোগ করে দিচ্ছে তা মোটেই পর্যাপ্ত নয়। কিন্তু তারপরেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করলেন, গাজায় কোনো প্যালেস্টাইনি নাগরিক অনাহারে নেই। নেতানিয়াহু বলেন, গাজাবাসীকে অনাহারে রাখার কোনো অভিপ্রায় আমাদের নেই। গাজায় কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলাকালীন আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি, না হলে গাজায় এখন কোনো মানুষই থাকতো না। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজায় কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশুরা ক্ষুধার্ত। গাজার নাগরিকদের যে ছবিগুলি সামনে আসছে তা খুবই উদ্বেগের। সেই আবহে পরিস্থিতি খতিয়ে দেখতে ট্রাম্পের একটি প্রতিনিধি দল পরিদর্শনে গিয়েছে। এই দলে রয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি। হাই নিউজ নেটওয়ার্ক। পণবন্দি আরও এক ইসরায়েলি ছবি এবং ভিডিও প্রকাশ হামাসের। নেতানিয়াহুর দেশে বাড়ছে ক্ষোভ। জানা গিয়েছে, পণবন্দি ওই যুবকের নাম এভিয়েটর ডেভিড। হামাসের বানানো কোনো এক সুড়ঙ্গে তাকে বন্দি করে রাখা হয়েছে। বেলচা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে ডেভিড বলছেন, আমি এখন নিজের কবর খুঁড়ছি। শীর্ণকায় চেহারা, পাঁজরগুলি বেরিয়ে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে অনাহার ক্লিষ্ট শরীর। অশক্ত শরীরে হাতে ধরা একটা বেলচা, তা দিয়ে মাটি খুঁড়ে চলেছেন। দুবার মাটি তুললেন, একটু থামলেন, কিছু বিড়বিড় করে বলে গেলেন, আবার বেলচা দিয়ে মাটি তোলা শুরু করলেন।
মাঝে মাঝে হাঁপিয়ে মাটিতে বসে পড়ছেন। একটি সুড়ঙ্গ মেরে কেটে চওড়ায় 3 ফুট, উচ্চতায় 6 ফুট, সেই সুড়ঙ্গেই শীর্ণকায় যুবককে দেখা গেল। এমন একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে ভিডিওটি হামাস প্রকাশ করেছে। সুড়ঙ্গে যে যুবককে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দী এক ইসরায়েলি যুবক। এই নিয়ে দ্বিতীয় পণবন্দির ভিডিও প্রকাশ করল হামাস, যে ভিডিও প্রকাশ্যে আসার পর ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে পণবন্দীদের পরিবার এবং আম জনতার মধ্যে ক্ষোভ বাড়ছে। জানা গিয়েছে পণবন্দী ওই যুবকের নাম এভিয়েটার ডেভিড। হামাসের বানানো কোনো এক সুড়ঙ্গে তাকে বন্দি করে রাখা হয়েছে। বেলচা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে ডেভিড বলছেন, আমি এখন নিজের কবর খুঁড়ছি, প্রতিদিনই একটু একটু করে দুর্বল হচ্ছি, মনে হচ্ছে এবার কবরেই যেতে হবে। এটাই সেই কবর, সময় পেরিয়ে যাচ্ছে, কবে মুক্তি পাবো জানি না, কবে পরিবারের সঙ্গে ঘুমাতে পারবো জানি না। তারপরই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ডেভিডকে। ইসরায়েল অবশ্য বলেছে কিভাবে পণবন্দীদের অনাহারে রাখা হচ্ছে, তাদের পরিস্থিতি কেমন এই দৃশ্য দেখিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল নিচ্ছে হামাস। হামাসের হাতে এখনও 49 জন বন্দী, ডেভিড তাদের মধ্যে একজন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে ডেভিডের পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পণবন্দীদের যাতে সশরীরে ফিরিয়ে আনা যায় তার জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এর আগে আরও এক পণবন্দীর অনাহার ক্লিষ্ট চেহারার ছবি প্রকাশ্যে এনেছিল হামাস। প্রসঙ্গত 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। বহু ইসরায়েলি এবং বিদেশি নাগরিককে পণবন্দী করে তারা। সেই ঘটনার পর থেকে হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। জাপানের উপকণ্ঠে ডুবোজাহাজ বিরোধী মহড়া শুরু করে দিল রাশিয়া ও চীন। ট্রাম্প ঘোষণার পর বার্তা কি আমেরিকাকে? সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি নির্দিষ্ট জায়গায় পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষিতে এই ঘোষণা, ফলে জল্পনা বেড়েছে তার মাঝেই রুশ চীন যৌথ মহড়া। জাপান সাগরে ডুবোজাহাজ বিরোধী মহড়া শুরু করে দিল রাশিয়া, দোসর চীনও। দুই দেশের নৌবাহিনীর তরফে এই যৌথ মহড়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি নির্দিষ্ট জায়গায় পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষিতে এই ঘোষণার ফলে মনে করা হচ্ছে রাশিয়ার কাছাকাছি কোনো মার্কিন ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে জাপান সাগরে রুশ এবং চীনা নৌবাহিনীর মহড়া তাৎপর্যপূর্ণ। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়া এবং চীনের নৌ মহড়া পূর্ব পরিকল্পিত ছিল। ট্রাম্পের ঘোষণার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আগে থেকেই ঠিক ছিল 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত জাপান সাগরে মহড়া চলবে। রবিবার শুরু হয়েছে তার ব্যবহারিক দিকটি। তবে ট্রাম্পের ঘোষণার পরই সেই মহড়ার গুরুত্ব এবং ভূ রাজনৈতিক তাৎপর্য বেড়ে গিয়েছে অনেক গুণ। অনেকের মতে এই মহড়ার মাধ্যমে বার্তা যাবে আমেরিকার কাছেও। রবিবার জাপান সাগরে রাশিয়ান এবং চীনা নৌবাহিনীর জাহাজ চলাচল করেছে। এই যৌথ মহড়ায় ছিল ডুবোজাহাজ ধ্বংসকারী বিশাল এক রাশিয়ান জাহাজ এবং চীনের অন্তত 2টি আক্রমণাত্মক যুদ্ধজাহাজ। এছাড়া দুই দেশের ডিজেল বিদ্যুৎ চালিত ডুবোজাহাজ মহড়ায় যোগ দিয়েছিল। ছিল ডুবোজাহাজ উদ্ধারকারী চীনা জাহাজ। এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে মেরিটাইম ইন্টারাকশন 2025। এই মহড়ায় রাশিয়া এবং চীনের নাবিকেরা গুলি চালাবেন, ডুবোজাহাজ ধ্বংসের কার্যকলাপ এবং বিমান প্রতিরক্ষা কার্যকলাপ অনুশীলন করবেন। এছাড়া সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের উন্নতির জন্য যৌথভাবে চলবে অনুশীলন। দাবি করা হচ্ছে রাশিয়া এবং চীনের এই মহড়া আক্রমণাত্মক নয়, বরং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যের পর ট্রাম্প সমাজ মাধ্যমে জানান সমুদ্রে নির্দিষ্ট স্থানে তিনি পরমাণু অস্ত্রবাহী 2টি ডুবোজাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরপর ক্রেমলিন থেকে সরকারিভাবে কোনো বিবৃতি না দেওয়া হলেও রুশ পার্লামেন্ট ডুমার সদস্য ভিক্টর ভোডোলাটস্কি জানিয়ে দেন বিশ্বের বিভিন্ন মহাসাগরে আমেরিকার চেয়ে বেশি ডুবোজাহাজ মোতায়েন করা রয়েছে রাশিয়ার। বিশ্বের দুই সর্ববৃহৎ শক্তির মধ্যে এই আস্ফালন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 2022 সাল থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। আমেরিকা সহ পশ্চিমী বিশ্ব রাশিয়ার ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করলেও চীন প্রথম থেকেই মস্কোর পাশে, বরং ঘনিষ্ঠতা আরও বেড়েছে। প্রায় দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। বিয়ের পর থেকে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে জল্পনা চলছিল। এবার কি সত্যিই মা হতে চলেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বলা কথায় নতুন করে শুরু হয়েছে জল্পনা।
2023 সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হয় বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের উদযাপন। বিয়ের 6 মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতি হতেই যেন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে উস্কে দিয়েছিল। কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গের ছলে পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, স্বাচ্ছন্দ্যের পোশাক মানেই কি অন্তঃসত্ত্বা? যদিও সেই ঘটনার পর বছর গিয়েছে ঘুরে, এবার সুখবর দিলেন অভিনেত্রী। গত বছর স্বামী রাঘবের চোখে অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন বিদেশে ছিলেন তিনি। সেই সময় দিল্লির রাজনৈতিক মহলে চলছিল টানাপোড়েন। নতুন বছরে এবার তাহলে নতুন সূচনা? সম্প্রতি এক শোয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিণীতি। দাম্পত্যের বেশ কিছু খুঁটিনাটি তুলে ধরেন তারা। রাঘব যে পত্নীনিষ্ঠ সে কথা স্বীকার করে নিয়েছেন পরিণীতি। গত প্রায় 1.5 বছর ধরেই পরিণীতির মা হওয়ার খবর শোনা গিয়েছে। এবার সেই প্রসঙ্গেই অভিনেত্রী বললেন, আপনাদের খুব শীঘ্রই সুখবর দেব। স্ত্রীর এমন ইচ্ছের কথা শুনে মুখে চোখে লালিমা রাঘবের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।